কেমিস্ট্রি আজকে কত অধ্যায়? 3 অধ্যায়। হ্যাঁ, আজকে কিন্তু একটু লম্বা ক্লাস হবে। ম্যাথ করাবো একটু। হ্যাঁ, প্রথমে ম্যাথ করাবো, তারপর হচ্ছে প্রমাণ করাবো। নাকি প্রমাণ আগে ম্যাথ পড়ে কোনটা? কোনটা করবো রে? বলো বলো। প্রমাণ আগে নাকি ম্যাথ আগে? দুটোই ইম্পর্টেন্ট। হয় প্রমাণ আসবে না ম্যাথ আসবে। এই আজকে কি দ্বিতীয় অধ্যায় করার কথা ছিল নাকি তৃতীয় অধ্যায়? রে দ্বিতীয় অধ্যায় করাইছি আমি তোমাদের। আমি হঠাৎ করে ওকে, সব নোটিশ ফোটিস দেওয়া শেষ আমার। হ্যাঁ, তাহলে চলো ক্লাসটা আমরা শুরু করি ভাই। চলো শুরু করি। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে। তাহলে আমরা যদিও লিখছি চ্যাপ্টার 3, রাইট? বাট আমরা এখন করবো চ্যাপ্টার 2। মনে হয় না চ্যাপ্টার 2 করাইছি, রাইট? তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও চ্যাপ্টার 2 কি করাইছি আমি? চ্যাপ্টার 2 কিন্তু করাইনি। ধুর, খালি এক কথায় করাইছি আমি। ছি 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 ছি, খালি এক কথায় করাইছি। মান সম্মান সব শেষ। মারিস না। কেমিস্ট্রি। ওকে, তাহলে অধ্যায় কত? আগে 2 অধ্যায়টা শেষ করি। 2 অধ্যায় কিছু নাই তো, তবে আছে কিছু। কিছু না থাকলেও কিছু তো আছেই। প্রথমে 2 অধ্যায়টা শেষ করি। দেখো, একটু তাহলে লম্বা ক্লাস নিতে হবে। হ্যাঁ, এই লম্বা ক্লাস নিলে সমস্যা। তোমাদের ভাবি আবার চিল্লাচ্ছে যে এখন আসো না কেন? হ্যাঁ, বলছিলাম যে সন্ধ্যার সময় যাবো। এখন ওখানে আবার গেলে ক্লাস নিতে আমার লেট হয়ে যায়। সো দোটানায় পড়ে যাই। ঠিক আছে, একটু ঝামেলা। যাই হোক, তো যেটা বলতেছিলাম, দ্বিতীয় অধ্যায় কি আছে বলো তো? আমার কাছে কিন্তু বই নেই, তোমাদের কাছে তো বই আছে। বই ওপেন করো। দ্বিতীয় অধ্যায় বেসিক্যালি প্রথমে তোমরা যেটা পাবা সেটা হলো বিভিন্ন ধরনের মৌলের সংকেত এবং প্রতীক, রাইট? যদি অধ্যায়ের নাম জানতে চাও, অধ্যায়ের নাম হচ্ছে তোমার মৌল বা যৌগের সংকেত ও কি তোমার প্রতীক। এইটা অধ্যায়ের নাম আর কি বেসিক্যালি, যদি আর কি দেখো। এখন নরমালি এখান থেকে আসে কি? এখান থেকে সাধারণত ভাই অতি সংক্ষিপ্ত আসে, এবং বছরে একবার রচনা আসছিল, তোর দরকার নাই ভাই, সংক্ষিপ্ত আসে। মানে দুটো জিনিস কমন, একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত আর একটা হচ্ছে কি সংক্ষিপ্ত। এই দুটো ব্যাপার কি আমাদের আসে। আচ্ছা, এখন অতি সংক্ষিপ্ত তাহলে কোনগুলো আসে, সংক্ষিপ্ত কোনগুলো আছে, চলো আমরা এখন এগুলো একটু আলোচনা করি। ঠিক আছে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেসে রে কে রে, কার অভিশাপটা লাগলো রে? তোরা কি বাঁচিয়েছিস? সবকিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ, অভিশাপটা কার লাগলো কত? তোমরা একটু কভার করো, অভিশাপটা কার লাগলো? ক্যামেরার একটু প্রবলেম হয়েছে। ক্যামেরার আবার কি প্রবলেম? ও, ফোকাস করে আবার ফোকাস নেয় না। অটো ফোকাস, কোনো ব্যাপার না, দাঁড়াও। দেখো তো এখন লেখা চকচকা দেখা যায়? হ্যাঁ, লেখা চকচক করে? দেখো এখন ঠিক আছে না? এই এখনই তো আমি শেষ রে। রে অভিশাপটা দিলটা কি? তোমাদের ভাবি বানাই ঠিক বসে বসে অভিশাপটা দিয়ে দিছে ওখান থেকে, বুঝছো? যার কারণে এরকম দুর্ঘটনা। এখন তো উল্টি পুল্টি মরে যেতাম রে। আর একটু চকচকা করি, ধরো। একদম ক্লিয়ার হওয়ার কথা। ক্যামেরা কি মাঝে মধ্যে ক্যামেরা চোখে ছানি পড়ে, বুঝছো? অটো ফোকাসটাই তো একদম ডিরেক্ট ফোকাস করে নেয়, তো ওই জন্য অটো ফোকাসটা আমি দিই। এইবার মোটামুটি পারফেক্ট। হ্যাঁ, চলো শুরু করি। তো দেখ, অতি সংক্ষিপ্তের ভাই তেমন কিছু না। যদি অতি সংক্ষিপ্তের কথা বলি, প্রথমে যেটা আসে সেটা হলো লেটিন নাম সমূহ, বুঝছো? এটা তুমি কনফার্ম থাকো যে লেটিন নাম আসবেই। লেটিন নাম, লেটিন নাম তো বুঝো নাকি? আমরা জানি আমাদের মৌল মোট কয়টা থাকে? 118টা না? তো 118টা মৌলের মধ্যে মোট 11টি মৌলের লেটিন নাম রয়েছে। মৌলের কি রয়েছে? ল্যাটিন নাম রয়েছে। এগুলো আসবে, এটা কনফার্ম নিশ্চিত থাকো। ল্যাটিন নাম নাম তো কি কি সেটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করবে। দেখো, প্রথমে হচ্ছে সোডিয়াম, 1 নাম্বার। সোডিয়াম, যেটাকে সাধারণত প্রকাশ করা হয় Na দ্বারা। এই যে দেখো, তোমরা সোডিয়াম আশা করি সবাই চেনো, যেটাকে Na দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এখন কথা যদি বলি যে ভাই Na দ্বারা কেন প্রকাশ করা হয়? সোডিয়াম, তাহলে এটার উচ্চারণটা যদি সোডিয়াম হয় তাহলে তো ব্যাপারটা এরকম হইতো, সোডিয়াম, রাইট? এরকমটা হইতো না লেখাটা। তাহলে সেই হিসাবে এস হইতো এই সোডিয়ামের কি সংকেত, কি সংকেত বা প্রতীক হইতো। তাহলে এখন যদি এই এস সংকেত বা প্রতীক হইতো, কিন্তু এটা তো মানে না, মানে কি Na।
সোডিয়ামটা এই Na কেমনে হয় সেটা কিন্তু আগে ছোটবেলায় আমরা বুঝতাম না। তখন আবার শিখলাম কি যে না, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম। এই নাট্রিয়ামের কারণে এই নাট্রিয়ামের কারণে মূলত এই যে Na, প্রথম যে দুইটা বর্ণ N আর A, এই দুটার কারণে এটা নাম দেওয়া হয়েছে তোমার Na, বা সংকেত দেওয়া হয়েছে তোমার Na। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতেই পারো যে ভাই এনটাকে দিল না কেন শুধু? ভাই তুমি যদি শুধু এনটাকে দাও, অলরেডি এন এর জায়গা দখল করে রাখছে কে? অলরেডি এন এর জায়গা দখল করে রাখছে নাইট্রোজেন। তো তুমি যদি সোডিয়ামকেও এন দ্বারা প্রকাশ করতে চাও তাহলে কি হবে? কোনটা সোডিয়াম আর কোনটা নাইট্রোজেন চিনবা কেমনে? যার কারণে সোডিয়ামের ক্ষেত্রে মূলত এন এ দ্বারা প্রকাশ করছে। এগুলো মূলত ভাই যারা আবিষ্কার করছে তারাই এগুলো মূলত ঠিক করছে, বুঝছো কি ব্যাপারটা? এগুলো আসলে ভুংবাং কোনো কিছুই না, ঘোড়ার ডিম। হ্যাঁ, আমরা আর কি বাঙালি কি করি, আর কষ্ট মুখস্থ করতে হয়, আর কিছু নাই। সোডিয়ামের পর ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে কপার। কপারের আমরা সাধারণত সিইউ দ্বারা প্রকাশ করি, যেটা তোমার আমরা লিখি সাধারণত কুপরাম। এখন কথা হচ্ছে ভাই এগুলো লিখে কেন দিচ্ছেন? পরীক্ষার হলে কি আমাদেরকে এভাবে লিখতে হবে? রাইট। ধরো যে কোশ্চেন এরকম করা হবে যে কপার এবং হচ্ছে তোমার সোডিয়ামের লেটিন নাম এবং প্রতীক লেখো, তখন তোমাকে কি করতে হবে? এই যে Na আর এই যে Cu লিখে এভাবে লিখতে হবে, মানে এইটা মনে করো উত্তর। বুঝতেই পারছি আশা করি। ভাই ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিট কি ক্লাস হবে না? অবশ্যই ক্লাস হবে ইলেকট্রনিক্স ডিভাইস এন্ড সার্কিট, সমস্যা নেই। তোমাদের ভাইয়া কিছুদিন একটু মনে হয় ব্যস্ত ছিল, নিবে উনি, সমস্যা নেই। আর আমি তো আছি, উনি না নিয়ে যাবে কোথায়? ক্লাস ক্লাস তো অবশ্যই ওনাকে নিতে হবে। তারপরে দেখো পটাশিয়াম। তোমাদের সাথে বেশি কথা বললে আবার আমার ক্লাসে লেট হয়ে যাবে, আবার বাড়ি যেতে লেট হয়ে যাবে, আমাকে আবার বুঝতেই পারতেছো, কপালে দুঃখ আছে। কেলিয়াম না, কে লি কেলিয়াম, এই বানানটা ভুল হলে একটু বলে দিবা, হ্যাঁ? কারণ সেই ছোটবেলায় পড়ছি, মনে নাও থাকতে পারে, স্বাভাবিক, একটু মনে করাই দিবা। তারপরে 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে তোমার মার্কারি। মার্কারি এটা অনেকে ভয় পায়, বাট এটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে। এই জি দেখো, আমি উচ্চারণটা একটু দেখো, এই দেখো হাইট, হাইট, রুর, তারপরে এই দেখো জি, তারপরে এই যে রাম। কতটা সহজ না? কি বললেন ভাইয়া? আরে সহজ কাজ। প্রথমে লিখছি কি হাইট, তারপরে রুর, তারপরে জি, তারপরে রাম, শেষ। তারপরে কি আছে? মার্কারির পর 3 আছে, এসএন লেখা হয় মূলত স্টানান, এরকম মনে হয় তাই না? স্টানান, এ বানানটা ভুল একটু দেখি রে, স্টানান, ঠিক আছে? আমার কাছে বই নেই, এটা হলো আরেকটা মহা মুশকিল, ভুল করলে আবার তোমরা ভুল লিখে আসবে পরীক্ষা হলে। 6 নাম্বার আর কি আছে? সোডিয়াম, পটাশিয়াম, হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম আছে, 3 আছে, তারপরে আছে টাংস্টান। এটা যদি আসে না তাহলে লিখে দিচ্ছি টাং, এটার বানানটাও একটু অদ্ভুত টাইপের, টাংস্টান, গেস্টান, মনে হয় বানানটা এমন হবে, টাংস্টান। এটার হচ্ছে তোমার ডাব্লু, এটাকে লেখা হলো ওলফাম, ওলফাম, ঠিক আছে? ওলফাম, ঠিক আছে? তারপর দূর এত কষ্ট করে কি লাভ, দাঁড়াও, তারপরে আছে আয়রন। আমরা লিখি কি আয়রন কে? এফি দ্বারা না, ফেরাম, এ রাম, ঠিক আছে? ফেরাম। তারপর আর কি আছে? কি জিজ্ঞেস করলাম আর কি উত্তর দিল ঘোড়ার ডিম? ও ও কত জ্বালা! আমার কাছে কাছে ক্লাস 9 10 এর কেমিস্ট্রি বই, আমার কত প্রিয় একটা বই, সেই বই থাকতে আমি এখানে কি করতেছি? হ্যাঁ, আমি তোমরা হয়তো ক্লাস 9 10 এ পড়ছো কিনা জানি না, বাট আমরা যখন ক্লাস 9 10 এ ছিলাম আমাদেরকে স্যাররা এটা 20-25 বার করে লিখতে বলছিল, বুঝছো? তখন লিখতে লিখতে এগুলো এত মুখস্থ হয়ে গেছিল যে বলার মতো না। তখনকার পড়াশোনাটা অনেক ভালো ছিল, বুঝছো? এখন তো মনে করো যে সবাই বড় হয়ে সবাই বেশি বেশি পায়, আমরাও বেশি বেশি পাই, যার কারণে আর পড়াশোনা ভালো লাগে না, কি কও? তাই না? দাঁড়াও, এখানে আমি একটু লেডির নামগুলো খুঁজে তোমাদেরকে একটু দেখাই। 11টা লেডির নাম আছে,
এই যে 11টা লিটিনিয়াম পাইছি। এই যে তোমাদের বইয়ের কেমিস্ট্রি বইয়ের ছিল হচ্ছে 38 নাম্বার পৃষ্ঠায়। হ্যাঁ, এখান থেকে লিখে দেওয়া ভালো, কারণ এইটা হচ্ছে অরিজিনালটা। হ্যাঁ, একদম এটা অরিজিনালটা। অনেক ক্ষেত্রে তুমি দেখবে গুগলও সার্চ দিবা, অনেক নাম একটু ভুল আছে, সো ওগুলো বাদ, আমরা এই অরিজিনালটা ফলো করব। হ্যাঁ, তাহলে আমি কি কি লিখছি অলরেডি? টিন লিখছি না, আর পটাশিয়াম লিখছি, কেলিয়াম ঠিক আছে বানান, তারপরে হচ্ছে তোমার টিন, এটা বানানো ঠিক আছে, স্টার নাম ঠিক আছে, এই নাম হবে, এটা এম হবে। হ্যাঁ, ঠিক আছে। আর তারপরে তোমার হচ্ছে অ্যান্টিমনি। হ্যাঁ, অ্যান্টিমনি আছে, অ্যান্টিমনি, অ্যান্টিমনিকে এসবি দ্বারা প্রকাশ করা হয় স্টিবিয়াম, স্টিবিয়াম। ওই সাইডে কি দেখা যায়? ওই সাইডটা কি দেখা যায় নাকি যায় না? স্টিবিয়াম। তারপরে কি আছে? ওল ফার্ম, এটা বানানো ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এল। হ্যাঁ, তারপরে হচ্ছে আয়রন লিখছি, গোল্ড লিখি নাই। এই রে, গোল্ডটাই লিখি নাই। গোল্ডের যা বর্তমানে দাম রে, তোমাদের যুগে মনে হয় তোমরা বিয়ের সাথে করতে পারবে না। 5 লাখ টাকা যদি ভরি হয় স্বর্ণের, বিয়ে করতে পারবা কত? কি একটা অবস্থা। হ্যাঁ, তখন ওই বর্তমানে 500 কোটি সোনা চুরি হয়েছে না, তাহলে চুরি করাই মনে লাগবে সোনা। হ্যাঁ, চুরি করে বিয়ে করা লাগবে। হে, তোমাদের তো মনে হয় ওই অবস্থা হবে। কি কও? হ্যাঁ, কমেন্ট করে একটু জানাও, বিয়ে শাদী করতে পারবা আদৌ? কও। অলরেডি তো আমি বাঁচি গেছি ভাই, অলরেডি বিয়ে শাদী করে ফেলছি, কোনো ঝামেলা নেই এখন। কিন্তু তোমরা তো ঝামেলার মধ্যে পড়ে যাবা, দেখতেছি আমি। এটা হচ্ছে লিড প্লাম্বাম, ঠিক আছে। ইউ কে আবার এ মনে করিও না, আবার এ কে ইউ মনে করিও না। আর কি আছে? আরেকটা আছে লাস্ট 11 নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে সিলভার। তবে এই সবগুলো মুখস্থ করতে হয় না। সবগুলো কি মুখস্থ করতে হয়? সবগুলো আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হয় না, ঠিক আছে। দেখো, আর্জেন্টাম, আর্জেন্টাম, টিউএম, টিইউএম, আর্জেন্টাম। এই হচ্ছে 11টা। বা একজন এসে বিয়ে করে ফেলাইছি, কি সর্বনাশ। যাক, ভালো, খুবই ভালো। ভাই ফিজিক্স 1 এর ক্লাস হবে না, আমি অলরেডি আপনাদের গ্রুপে দেখেন নোটিশ দিয়ে দিছি তো, যে ক্লাস হবে কি হবে না। নোটিশ তো পাইছেন সবাই নাকি? চলেন এবার আমরা পরের ধাপে যাই। এগুলো কি করে? আর একটা হ্যাঁ ইম্পর্টেন্ট যেটা কথা, যে ভাই আমরা কি সবগুলো পড়বো না? সবগুলো না, কিছু কিছু আছে যেগুলো তোমার বোর্ডে বেশি আছে। যেমন ধরো এটা বেশি পড়বো, নেট্রিয়াম, কপার, হেলিয়াম, তারপরে মার্কারি। ভাই সবই তো দাগাই দিচ্ছে না, আমি সব দেবো না। কয়টা দিচ্ছি? 5টা দিচ্ছি। দাঁড়াও, তারপরে এই যে গোল্ড, বর্তমানে সোনার দাম বেশি, গোল্ড দিবে, ঠিক আছে। আর কয়টা দিলাম? 6টা দেবো মোট। হ্যাঁ, আরেকটা দেবো, সেটা হলো তিনটে একটু আসে, তবে এটা 2 স্টার আর এটা 2 স্টার শেষ। এগুলো একটু বেশি আসে। যেগুলো 3 স্টার এগুলো একটু বেশি পড়বো, মানে বেশি বেশি করে পড়বা, ঠিক আছে। এই হলো তোমার কনফার্ম। তুমি কিন্তু শিওর থাকো যে এখান থেকে একটা 100% তোমার পরীক্ষায় প্রতিসন্ধিতে কমন পাচ্ছ। তাহলে গেল একটা ব্যাপার। পরের ব্যাপারে যাই আমরা। পরের ধাপে আছে কি জানো? পরের ধাপে আছে হলো তোমার, আরে কি বানি ওটাকে বলে তোমার, নামটা তো ভুলে গেলাম। ওইটার নাম হচ্ছে তোমার, পেটে আসতেছে তো মুখে আসতেছে না। আরে এখন একটা তোমাদেরকে জিনিস করাবো আমি, মজার জিনিস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মজার জিনিসটাকে বের করি। না 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 না, আরে ওটা কি? ও হো হো হো, ওটার নাম হচ্ছে গাঠনিক সংকেত করবো এখন আমি। গাঠনিক সংকেত, বুঝছো তো ব্যাপারটা? গাঠনিক সংকেত করাবো এখন। তাহলে গাঠনিক সংকেত তো করাবেন ভাই, ঠিক আছে। তাহলে এখন 2 অধ্যায় গাঠনিক সংকেত। আগে প্রশ্নগুলো আমার তো, কারণ ওই গাঠনিক সংকেতের প্রশ্নগুলো আমার মনে নাই না। যাও, এক নম্বর 2 নম্বর দিয়ে করাবো। হ্যাঁ, আর এটাও বলে দিই,
এইটা তোমার শিওর থাকো যে 90% কমন পাবে কার্বনের সঙ্গে। এক নাম্বারটা দেখো, যেটা করবো ওইটা আর কি বেশি কমন পাবো। যেমন ধরো যে একটু ভাইরাল লাগে লিখে দিই, সালফিউরিক অ্যাসিড H2SO4, এত এর প্রশ্নটা এরকম আসবে, এত এর গাঠনিক সংকেত। হ্যাঁ, লেখো, ঠিক আছে। তো এখন কিভাবে লিখবা, এটাই হচ্ছে সমস্যা, তাই না? যদিও ভাই এই জিনিসগুলোর কোনো বেসিক্যালি রুলস নাই, বাট আমার কাছে রুলস আছে, ঠিক আছে। আমার কাছে তোমার সবগুলো বিষয়ে কোনো না কোনো রুলস পাবাই। রুলসটা কি ভাইয়া, একটু দেখাই দেন। রুলসটা হচ্ছে যে যখন তোমরা এই মৌলটার গাঠনিক সংকেত লিখতে যাবা, তখন তুমি ছোট্ট একটা কাজ করবে। কি কাজ? এখানে যতগুলো মৌল আছে এই যৌগটার মধ্যে, সেই তুমি মৌলগুলোকে একটু লিখে নাও। কি কি আছে? তোমার হাইড্রোজেন আছে, সালফার আছে, তারপরে অক্সিজেন আছে। কে আরেক যন্ত্রণা। লিখতে পারবা তো, 1 2 3টা আছে তো 3টা লিখলাম। এবার তোমাকে জানতে হবে যে হাইড্রোজেনের যোজনী কত। এটা সবাই হয়তো তোমরা জানো যে হাইড্রোজেনের যোজনী 1, না জানলে এখন মুখস্থ করে রাখো। সালফারের সর্বোচ্চ যোজনী লাগবে, সালফারের সর্বোচ্চ যোজনী 6, এটা যদি না জানো কেউ মুখস্থ করো। আর অক্সিজেন যোজনী হচ্ছে 2। প্রত্যেকটা দেখবে যে তোমার যৌগগুলোতে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এগুলি থাকে নরমালি। হ্যাঁ, তো এখন দেখো, এখন আমরা কি করবো ভাই? এখন তোমাকে আরেকটা ছোট কাজ করতে হবে, যে যেটা যোজনী সবচেয়ে বেশি সেটাকে আগে লিখতে হবে, কারণ ওর পাওয়ার বেশি। ওর যোজনী বেশি তো ওর পাওয়ার বেশি, তো ওটাকে আগে লিখবো। লিখলাম ভাইয়া, তারপর কি করবো? তারপর এবার যার যোজনী বেশি তাকে লিখবো। এবার অক্সিজেনের যোজনী বেশি, রাইট? তাই না? তো অক্সিজেন এখানে আছে কয়টা দেখো তো? অক্সিজেন এখানে আছে 4টা। তাহলে মানে কি করবো? 1 2 3 4টা অক্সিজেন বসাবো। ভাই সহজ হিসাব, যোজনী যার বেশি তারে বসালাম। এরপরে কায়? এরপরে আছে অক্সিজেন। অক্সিজেন দেখো সালফার ছিল একটা, সেজন্য সালফার একটা বসাই দিই। অক্সিজেন তো আছে 4টা, দেখো অক্সিজেনের সাথে 4 আছে, তার মানে কি অক্সিজেন আছে 4টা, তাহলে অক্সিজেন 4টা বসালাম। এবার কি করবো? এবার এই যে সালফারের যে কত হাত, মানে সালফারের তোমার যোজনী কত? 6, তাহলে 6 মিলাবো। 6 কিভাবে মিলাবো? এই দেখো 1 2 3 4 5 6 শেষ। এবার আমি অক্সিজেনেরও হাত মিলাবো। ভালো করে বুঝো ব্যাপারটা, কিন্তু তুমি যখন এখানে সালফারটা দিবা তখন সালফারের হাত মিলাবা। হাত মিলানো মানে হচ্ছে যোজনী মিলানো, বুঝছো কি? হাত মিলানো মানে যোজনী মিলানো। তাহলে সালফারের যোজনী 6, তাহলে তুমি এখানে 6 মিলাবা। কিভাবে মিলাইছি দেখো, আবার দেখাই, দেখো কিভাবে মিলাইলাম, খুব সহজ ভাই। এই যে একটা করে টান দিবে, এটাকে বলা হয় একটা হাত। 1 2 3 4, তারপরে 5, তারপর 6। ঝামেলা ক্লিয়ার? ওকে। এখন কথা হচ্ছে ভাই, এবার তো অক্সিজেনের হাত মিলাতে হবে। তাহলে অক্সিজেনের হাত কয়টা করে? 2টা করে। তাহলে অক্সিজেন আছে কয়টা? 4টা আছে। তাহলে প্রথম দেখো এই অক্সিজেন হাত কয়টা? বেচারার খুব মন খারাপ, একটা হাত। কিন্তু অক্সিজেনের হাত হবে কয়টা? 2টা। তাহলে আরেকটা হাত দিয়ে দাও। তাহলে এবার দেখো 1 2, এবার সন্তুষ্ট। এই অক্সিজেনের হাত কয়টা? 1 2, সন্তুষ্ট। এই অক্সিজেনের হাত কয়টা? 1 2, সন্তুষ্ট। হাতটা তোমার এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে, এটা কোনো ম্যাটার করে না। এই অক্সিজেনের হাত কয়টা? একটা, তারপর আরেকটা হাত দিতে হবে। এইবার পালা কার? হাইড্রোজেনের পালা। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? এখানে দেখো তো 2টা। এই যে একটা হাইড্রোজেন এখানে বসলো, এইটা একটা হাইড্রোজেন এখানে বসলো। কত সহজ একটা অ্যান্সার, শেষ। দেখছো কত সহজ, কত ইজি না? ইজিলি আমরা কত সুন্দর রুলস আমাদের করে ফেললাম। এই রুলস তুমি অন্য কোনো ইউটিউব চ্যানেল খোঁজো, যে কোনো জায়গায় খোঁজ পাবা না, ঠিক আছে? তো আমি শুধুমাত্র তোমাদের জন্য এটা মনে রাখার জন্য এটা বের করছি, হ্যাঁ, যে তোমরা যেন তাড়াতাড়ি এটা করতে পারো। হ্যাঁ, আশা করি এটা বুঝছো। এটা না বুঝলেও সমস্যা নেই, এরপর আমরা আরো কয়েকটা করবো। যেমন এবার করবো হচ্ছে আমরা ক্যালসিয়াম কার্বনেট। এবার আমি তোমাদেরকে দেখাবো ক্যালসিয়াম কার্বনেটটা তোমরা কিভাবে করবা। দেখো ক্যালসিয়াম কার্বনেট এইটা কিভাবে করবা। তাহলে এখানে কি কি আছে দেখো তো? এখানে আছে তোমার ক্যালসিয়াম, তারপরে আছে কার্বন, তারপরে আছে অক্সিজেন। এই তিনটে তো আছে, ক্যালসিয়াম কার্বন অক্সিজেন। ক্যালসিয়ামের যোজনী আমরা জানি 2, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। এগুলো ভাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, জানি সর্বোচ্চ যোজনী হচ্ছে কার্বনের। তাহলে আমরা কি করবো বলতো? আগের মতো ভাইয়া সর্বোচ্চ যার যোজনী তাকে কি করবো? তাকে আমরা মাঝখানে রাখবো। এই সর্বোচ্চ যোজনীকে মাঝখানে রাখলাম। তারপরে এবার কার্বনের হাত কয়টা ভাইয়া? 4টা। তাহলে 4টা হাত কিভাবে দেবো? 1 2 3 4, এভাবে দেবো 4টা হাত। এরপর আমরা দেখতেছি, এরপরে পালা হচ্ছে অক্সিজেনের। তো অক্সিজেন আছে ভাইয়া 3টা। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তারপরে আমি দেখতেছি কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম আছে কয়টা? ক্যালসিয়াম আছে হলো আমাদের একটা। তো ক্যালসিয়ামকে আমি এভাবে দিলাম, কিন্তু দেওয়া যাবে না এভাবে। কারণ কি? কারণ তুমি এখন হাত মিলাতে হবে তোমাকে আগে। কিভাবে হাত মিলাবো একটু ভালো করে এইটা বোঝো, এটা ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যখন এই হাতগুলো এইভাবে দিলা, তখন তুমি দেখতেছো এখানে অক্সিজেন আছে 3টা। তো সেই অক্সিজেন যখন এখানে দিবা, তখন কিন্তু অক্সিজেনের আরো একটা করে হাত দরকার, রাইট? এই যে আরো একটা করে আমি হাত দিলাম, এখানে একটা দিলাম, আবার এখানে একটা দিলাম। তাহলে এখন এইখানে একটা হাত খালি আছে, আবার এইখানেও একটা হাত খালি, এইখানেও একটা হাত খালি, এখানেও একটা হাত খালি। দেখছো কতগুলো হাত খালি আছে? কিন্তু অলরেডি কার্বনও শেষ, অক্সিজেনও শেষ, আর বাকি আছে শুধু ক্যালসিয়াম। ক্যালসিয়াম আছেই মাত্র একটা। তাহলে এতগুলো হাতের মধ্যে কোন হাতের মধ্যে তুমি ক্যালসিয়াম দিবা? মনে হয় বুঝাতে পারিনি ব্যাপারটা। ধরো যে সাপোজ ভাই আমি এখানে ক্যালসিয়াম দেবো, সমস্যা কি? অনেক সমস্যা আছে। কোনো হাতেই এভাবে খালি রাখা যাবে না। যেমন দেখো তো এখানে কোনো হাত খালি আছে? তুমি আমাকে দেখাও তো এখানে কোনো হাত খালি দেখতে পাচ্ছ? সবগুলোতেই ফিল আপ। ঠিক তেমন এটাও ফিল আপ হবে, তাই এটাকে এভাবে করা যাবে না। এবার আমাদের কি চিন্তা করতে হবে একটু দেখো। কার্বন আমরা আগে দেবো, ঠিক আছে, তবে এবার কার্বনের আমরা 2টা 2টা করে দেবো। 2টা 2টা করে দিলে কি হলো সুবিধা? 2টা 2টা করে দিলে সুবিধাটা যেটা হলো,
সুবিধা যেটা হলো কার্বনের যোজনী কত হয়েছে তোমার ক্যালসিয়াম কার্বনেট, সংখ্যাটা তো ঠিকঠাক লিখছে তো নাকি? একটা কাজ করি, ওইভাবে দেবো না আমি, ওইভাবে না দিয়ে এইভাবে দেওয়া যায় কিনা একটু দেখো তো। চারটা তো মিলছে, কারণ আমাদের কি করতে হবে, এই অক্সিজেনটাও মিলাতে হবে। অক্সিজেন আছে বেটা তিনটা, তাহলে তিনটা মিলাতে তো হবে এইভাবে। মানে এভাবে তুমি বলবো যে ভাই না আমি একটা কাজ করেন না, কি কাজ? যে একটু আগে তো এইভাবে করতে যাচ্ছিলেন, 2 দিয়ে 4টা হয়, এখানে একটা অক্সিজেন দিলে এখানে একটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন কোন জায়গায় দিবা? অক্সিজেন যাওয়ার জায়গাটাও তো রাখতে হবে। এই জন্য আমি কি করলাম, একটু চালাকি করলাম। কি চালাকি? আমি এখানে আরেকটা হাত দিলাম, তাহলে এখানে কি হবে, তিনটা অক্সিজেন মিলে গেল। এবার আমি দেখো এই অক্সিজেনের হাত ঠিক আছে, কারণ দুইটা হাত ঠিক আছে ওর, কিন্তু এই অক্সিজেনের একটা হাত খালি আছে, এটাকে একটু সিস্টেমাইজ লিখতে হবে। দাঁড়াও তোমাদের একটু সাজাই দিই, তাহলে জিনিসটা বইয়ের মতো করে যদি আর কি দেখতে চাও, জিনিসটাকে এইভাবে যদি একটু লিখি তাহলে দেখতে সুন্দর লাগছে না? এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, কারণ আপত্তি আছে, কার্বনের হাত 4টা, অক্সিজেন হাত এখন 2টা, তাহলে অক্সিজেন আরেকটা হাত যাবে, আবার এই অক্সিজেন আরেকটা হাত যাবে, তাহলে এইখানে এখন বলবো হলো ক্যালসিয়াম। আর ক্যালসিয়ামের যোজনী দেখো 2, দেখো 2টা হাতও মিলছে। এটা কিন্তু একটা মজার জিনিস, দেখো জিনিসটা দেখো বুঝলে কিনা, এটা একটু ব্যতিক্রমী। কি করা হয়েছে দেখো তো, এমন ভাবে আমি বসাইছি যাতে কোনো জায়গায় হাত খালি নেই এবং সবাই সন্তুষ্ট। কার্বনের যোজনী 4টা, 1 2 3 4, এই অক্সিজেনের যোজনী 2 1 2, আবার এই অক্সিজেনের যোজনী 2 1 2, এই অক্সিজেনের যোজনী 2 1 2, ক্যালসিয়ামের যোজনী 2 1 2। তাই তোমাদেরকে এইভাবে এটাকে মনে রাখতে হবে, এখানে আর ওইভাবে ট্রিক্স নাই। বাট এই যে আমি ভেবে ভেবে করলাম, কিভাবে করতে পারলাম, কারণ আমার একটা এক্সপিরিয়েন্স আছে আর আমি এটা অলরেডি অনেকবার প্র্যাকটিস করছি। তো তোমরাও যখন অনেকবার প্র্যাকটিস করো তোমাদের মধ্যে এটা চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করবো একটু দেখি। সোডিয়াম কার্বনেট আছে, কার্বনিক অ্যাসিড আছে, তারপরে মনে করো যে তারপরে আরে আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, সমস্যা নাই, আগে এগুলো দেখাই। দেখো তাহলে এখানে কি কি আছে দেখো তো, সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন। তাহলে কার্বনের 4, অক্সিজেনের 2 আর সোডিয়ামের 1। তাহলে আমরা প্রথমে কি দেবো, কার্বন কি দেবো, রাইট? তাহলে কার্বন যেহেতু অক্সিজেন কয়টা, অক্সিজেন আছে এখানে 3টা, তাহলে আগের আগের মতো করে আমি কাজটা করতে যাচ্ছি। তাহলে প্রথমে দিলাম 2, তারপর দিলাম আবার 2, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, অক্সিজেন আরেকটা করে হাত দিলাম। তাহলে এখন অক্সিজেন হাত কয়টা থাকলো, 2টা হাত থাকলো, আর এই যে এখানে একটা অক্সিজেন বসলো, আর এই 2টা হাতে আমরা এই যে 2টা দেখো সোডিয়াম, সেই 2টা সোডিয়াম বসাই দিলাম, একেবারে মিলে গেল। সেম ভাবে আমি এটা যদি করতে যাই, এখানে আছে হাইড্রোজেন একটা, কার্বন আছে 4টা, অক্সিজেন আছে 2টা, তাহলে কার্বনকে আমি প্রথমে বসাবো, কার্বনের হাত কয়টা দেবো, 4টা দেবো, তাহলে এখানে অক্সিজেন আছে 3টা, তাহলে ওই সেম ভাবে আমি যদি হাতটা দেই তাহলে আমার অক্সিজেন কয়টা মিলবে, এই যে 3টা মিলে গেল। এবার আমি অক্সিজেন এই যে একটা ফাঁকা হাত, এই যে একটা ফাঁকা হাত, সেই ফাঁকা হাতে আমরা এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বসাবো, মানে এই দুটা প্রায় সেম, শুধু এই হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন বসে, নাইট্রোজেন সোডিয়ামের জায়গায় সোডিয়াম বসে গেছে, দ্যাটস ইট। 5 নাম্বার, তোমার ফসফরাস অ্যাসিড বা ফসফরিক অ্যাসিড, একটা হচ্ছে তোমার কি যে H3PO4, আর একটা হচ্ছে H3 তোমার PO3, দুটাই একই, দুটাই। শোনো আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, দাঁড়াও, ইম্পর্টেন্ট কথা, মারাত্মক কথা কিন্তু এটা। কি আবার মারাত্মক কথা ভাই? দেখো ধরো পরীক্ষার মধ্যে এটা সংকেত দেওয়া নাই, এটা কি দেওয়া নাই, সংকেত দেওয়া নাই, ভালো করে একটু শোনো, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। সংকেত না দিয়ে দেওয়া আছে, এটার নাম সালফিউরিক অ্যাসিড। এটার নাম কি, বাংলায় লেখা আছে সালফিউরিক, সালফিউ, একটু শোনো ভালো করে শোনো এখন, সালফিউরিক অ্যাসিড। তো তুমি যদি এখন সংকেতই না জানো তাহলে তুমি সালফিউরিক অ্যাসিডের কিভাবে গাঠনিক সংকেতটা লিখবা? তাই তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো এটার নাম অবশ্যই মনে রাখতে হবে, যে এটার নাম সালফিউরিক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। তারপরে এটার নাম কি, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা মনে রাখতে হবে, ক্যাল কার্বো কি নেট। তারপর এটার নাম কি, সোডিয়াম কার্বনেট, এটার নাম কি, হাইড্রোজেন কার্বন, এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর এটা ফসফরাস অ্যাসিড, তাই না? ফসফরাস অ্যাসিড, এগুলো কিন্তু অবশ্যই বাংলা নামটা মনে রাখতে হবে, প্লাস এটা গাঠনিক মানে এটা যে সংকেতটা সেটা মনে রাখতে হবে, হ্যাঁ, আর কিন্তু সমস্যায় পড়ে যাবা, বলে দিলাম। দেখো H এর যোজনী তো আমরা জানি 1, P এর যোজনী হচ্ছে 5, অক্সিজেন কত 2, তাহলে আমরা প্রথমে P বসাবো, রাইট?
তাহলে অক্সিজেন আছে কয়টা? 4টা। তাহলে আমরা প্রথমে এইভাবে দিতে পারি 1 2, এটা তো 5টা হইছে না? আর অক্সিজেন এই যে 4টা দিলাম, এই যে একটা হাত, এই যে আরেকটা হাত, এই যে আরেকটা হাত, এই যে হাইড্রোজেন আছে 3টা, 1 2 3, দেখো মিলে গেছে না? মিলে গেছে কিন্তু। আবার কি দিলাম, হাত কয়টা? 4টা দিলাম। এবার কিন্তু এখানে অক্সিজেন আছে 3টা, তাহলে এবার এইভাবে যাওয়া যাবে না। এবার যাওয়া যাবে? অক্সিজেন যেহেতু আছে 3টা, তাই এইবার যে কাজটা করতে হবে, এখানে ডাবল দেবো আর এখানে 1 দেবো। তাহলে এই যে তোমার দেখো অক্সিজেন 3টা মিললো। আশা করি মনে হয় তোমরা অনেকে ধরে ফেলতো আমি কিভাবে করতেছি। যারা বোঝার মতো বুঝছো, কিন্তু যারা ঘুমঘাম করে দেখতেছো তারা কিন্তু কিছু বুঝবে না। ঠিক আছে? কিরে, আর আমার কোনো জায়গায় নাই, তাহলে কিভাবে দেওয়া যাবে না? আগেরটা কি ঠিক ছিল? ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে কয়টা হলো তোমার? 5টা। কিন্তু অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা দিলাম। ও হবে তো, দেখো অক্সিজেন 3টা না, অক্সিজেন যেহেতু 3টা আছে, অক্সিজেন 3টা দিলাম অক্সিজেন এখানে, আর এই ফাঁকা হাতের মধ্যে হাইড্রোজেন একটা দিলাম, আর এখানে একটা হাত। আবার মনে করো যে এটা একটু বাড়াই দিই, এখানে আরেকটা হাত দিয়ে এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম, 1টা 2টা 3টা হাইড্রোজেন। দেখো সব হাত মিলছে, এই অক্সিজেনের হাত 2টা, এই অক্সিজেনের হাত 2টা, হাইড্রোজেনের হাত একটা, হাইড্রোজেনের হাত সব মিলে গেছে, হয়ে গেল। এগুলো যত বেশি করবো তত বেশি ভালো পাবা। দ্যাটস ইট ভাই, আর তেমন কিছু নেই এখানে। ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাবো, এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট, লাস্ট এটা একটু বড় সড়ো এবং এটা ইম্পর্টেন্টও। ঠিক আছে, এটা একটু ভালোভাবে করবা সবাই, এবং এটা একটু ব্যতিক্রমীয় বটে, তাই এটা একটু সবাই মুখস্থ রাখবা। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। দ্বিতীয় অধ্যায় পড়াতে কি আমরা 1 ঘন্টা যায়? ওই ভালোভাবে একটু পড়াতে গেলেই দেখা যায় সময় চলে যায়। দেখো সমস্যা নাই, যাক 1, তারপরে তোমার ক্রোমিনিয়ামের যোজনী 6, এটা মনে রাখতে হবে, আর এটা হচ্ছে 2। এবার দেখো এইটা করার নিয়মটা একটু মানে আলাদা। প্রথমে তোমাকে এইভাবে লিখতে হবে, পারবে না? লিখলাম ভাইয়া, তারপর কি করবো? তারপরে 6 মিলাও, এদিকে একটা হাত দাও, এদিকে একটা হাত দাও, এদিকে ডাবল, এদিকে ডাবল, এদিকে ডাবল, এদিকে ডাবল, দেখো তো 6 মিলছে কিনা। এভাবে তোমাকে প্রথমে মনে রাখতে হবে। দেখো 6 মিলে গেছে কিন্তু। তাহলে এবার আমি অক্সিজেনকে দেবো, একটা অক্সিজেন, 2টা অক্সিজেন, 3টা 4টা 5টা 6টা। অক্সিজেন কয়টা আছে? আরে অক্সিজেন তো আছে 7টা, তাহলে তো মিললো না। এই যে দেখো, তাহলে এবার আরেকটা কাজ করতে হবে। কি কাজ? এই সিআর এর মাঝখানে একটা অক্সিজেন দিতে কোন সমস্যা আছে দেখো তো। এইবার দেখো তো 7টা অক্সিজেন মেলে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর এই যে মাঝখানে একটা 7টা মিলে গেছে। আর এই যে একটা অক্সিজেনের হাত, এই যে একটা অক্সিজেন হাত, এখানে একটা পটাশিয়াম আর এখানে একটা পটাশিয়াম, দেখো হয়ে গেছে তোমাদের সংকেত। দেখো কোনো জায়গায় ফাঁক আছে কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা, সবগুলোর হাত মিলছে কিনা, সব হাত মিলে গেছে। তাহলে তোমাকে কি করতে হবে? এইভাবে মনে রাখতে হবে। অক্সিজেনকে মাঝখানে বসাবো, দুই দিকে সিআর দিবা, আর ডাবল বন্ধনী দিবা, এক বন্ধনী দিবা, অক্সিজেনকে আরেকটা বন্ধনী দিয়ে কি করলো, শেষ। শেষ বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায়ের কাজ আমাদের কমপ্লিট। দ্বিতীয় অধ্যায় তেমন কিছু নাই। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় পড়ানোর মতো, আমার পড়ানোর মতো বেসিক্যালি কিছু নাই। ঠিক আছে, সবাই বুঝলে একটু ডান লেখেন, সবাই বুঝলে একটু ডান লেখেন। দ্বিতীয় অধ্যায় তেমন কিছু নাই কিন্তু। ঠিক আছে, আরেকটু ভাই দাঁড়ান। ভাই আমি আপনার রেকর্ড ক্লাস করছিলাম, সিডিতে অনেক সাহায্য করছে, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু ক্লোজ। হ্যাঁ, এবার চলেন আমরা তৃতীয় অধ্যায়ে যাচ্ছিলাম, রাইট? তৃতীয় অধ্যায়ে আমাদের যাওয়ার কথা ছিল, এখন আমরা তৃতীয় অধ্যায়ে যাবো। সো তৃতীয় অধ্যায় বেসিক্যালি, আর দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত, এগুলো তো সব অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত যদি কথা বলি, সংক্ষিপ্ত তোমাদের অলরেডি বইয়ে দাগানো আছে ভাই, এগুলো রিডিং করা। যেমন মনে করো যে যোজনী কাকে বলে, যোগ্যতা ইলেকট্রন কাকে বলে, এগুলোই, আর কিছু না। ঠিক আছে, ওগুলো পারবা তোমরা করতে, তাই ওগুলো আমি বলতেছি। বাট যেগুলো তোমার পারবাই না সেগুলো তো অবশ্যই বলতে হবে। দেখানোর মতো টপিক অবশ্যই আমি দেখাবো, কিন্তু যেটা দেখানো যায় না সেটা আর কি দেখাবো কম। তাহলে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের পার্টিশনটা আমি এখন 2 ভাবে করবো। একটা হচ্ছে ম্যাথ পার্টিশন, আরেকটা হচ্ছে আমাদের প্রমাণ পার্টিশন। তো প্রথমত যদি প্রমাণের কথা তোকে বলি, প্রমাণ রয়েছে হলো এইটা, পিভি ইকুয়াল এনআরটি। এই প্রমাণটা আমরা করবো, এটা হচ্ছে প্রথম। আর এই প্রমাণ মানে এই সূত্রটা দিয়ে আমরা হচ্ছে অঙ্ক করবো। এখন কি কি করবো বলো? অঙ্ক আসে, প্রমাণও আসে, যে কোনো একটা করলেই হবে। আর প্রমাণের জন্য আমি বেশি কথা বলবো না, আমি ডিরেক্ট তোমাদেরকে ভাই প্রমাণ করাবো।
বেশি কথা বলে লাভ আছে? বেশি কথা বলে বেকার লাভ নাই, ঠিক আছে? এখন তোমরা বলো প্রমাণ করাবো নাকি আগে ম্যাথ করাবো, কোনটা বলো? তোমরা আগে বলো যে প্রমাণ করানো উচিত নাকি আগে ম্যাথ করানো উচিত। আপনারা যেটা বলবেন সেটাই আমরা আগে করাবো। আর চলো আগে আমরা ম্যাথই করাই, ম্যাথ গুলো ইজি, চলো ম্যাথ করাই। ম্যাথ করাতে করাতে যত এক নাম্বার প্রথমে আমি যেটা করাবো সেটা হলো 25°C তাপমাত্রায়, এবং ম্যাথের নোটগুলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই, এগুলো সব আমার কাছে আছে, আর এগুলো তোমরা বইতেও পাবো, তোমাদের বইয়ের মধ্যেও পাবো। 25°C তাপমাত্রায় ও 770 mm চাপে 500 সিসি ক্লোরিন গ্যাসের কয়টি অণু থাকে? সিম্পল প্রশ্ন, এটা আমরা সিম্পল ভাবে উত্তর দেওয়ার ট্রাই করবো। দেখো কি বলছে, 25°C তাপমাত্রায় ও 770 mm চাপে, মানে হচ্ছে পারদ আর কি, এটাকে এটাও বলে, আবার এটাকে পারদও বলে। হ্যাঁ, যে 770 পারদ চাপে তোমার 500 সিসি, আর আমি একটু লিখে দিই। হ্যাঁ, এই সিসি মানে কিন্তু তোমার এমএল, এটা মনে রাখবা। এই সিসি মানে হচ্ছে তোমার এমএল, যেটাকে আমরা বলি মিলিলিটার। ধরো যে 1 লিটার পানির বোতল, ঠিক তেমন আর কি। এটা মানে তাহলে কত লিটার পানির বোতল? হাফ লিটার পানির বোতল। 500 ml মানে কি হাফ লিটার। ক্লোরিন গ্যাসে কয়টি অণু থাকে, মানে আমাদের এখানে অণুর মানটা বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করবো, সুন্দর করে লিখবো, আমরা জানি PV is equal nRT। এখান থেকে আমাদের যদি অণুর মান বের করতে হয় তাহলে আমাদের কি বের করতে হবে? n বের করতে হবে। তাহলে আমরা এটা কি সুন্দরভাবে লিখতে পারবো কিনা সবাই একটু দেখেন তো, বলেন সবাই পারবো আমরা এটা? PV equal nRT, n equal PV divided by RT। হ্যাঁ ভাই, এটা আবার কি জিনিস? এটা তো সবাই পারবোই আমরা। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে একটু দেখো তো তোমরা, এখানে কি কি মান দেওয়া আছে অঙ্কের মধ্যে? এখানে প্রথমে টেম্পারেচার কত? 25°C। টেম্পারেচারকে অবশ্যই মনে রাখবা কেলভিনে রূপান্তর করতে হবে, তাই তোমাকে এটা কি করতে হবে? 25 কে আরো 273 কে যোগ দিতে হবে, তাহলে যোগ করলে কত হয়? 298 কেলভিন। তারপর এটা কি আছে? এটা হচ্ছে তোমার চাপ, মানে প্রেসার, পি এর মান 770 mmHg। সবসময় মনে রাখবা এই প্রেসারটাকে অ্যাটমসফিয়ার, এটিএম, এই এটিএম এককে রূপান্তর করতে হয়। যেমন ধরো এটাকে কেলভিনে করলাম, তাই এটাকে এটিএম করতে হবে। এটিএম করার জন্য খুব সহজ একটা কাজ আছে। কি কাজ? 760 দ্বারা ভাগ দিবা, পারবা না? খুবই সহজ কাজ। হ্যাঁ ভাই, এটা কোনো ব্যাপার নাকি, এটিএম করবো, 760 দ্বারা ভাগ দেবো, শেষ। তারপরে কি আছে? এই যে এটা কি, যে এটা তোমার আয়তন, ভি এর মান 500 সিসি, বা আমরা এটাকে কি লিখবো? 500 ml, এটা মনে রাখবা, ঠিক আছে? 500 সিসি মানে ml, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা আর কি লিখতে পারি দেখো তো। আর ভাইয়া তেমন কিছু নেই। এবার n is equal 1। তো আরেকটা মান আছে, যে মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে, আমি ভুলে গেছি অলরেডি। 0.082, এবং এটা একটা বিশাল একক আছে। এটা একটা কি বিশাল একক আছে। তো ওই এককটা আমরা দেখো প্রুফ করব কিভাবে, একটু দেখো। এটা হচ্ছে r এর একক। তাহলে আমরা এই যে সূত্রটা আছে না, এই যে PV equal nRT, সূত্রটা আছে না, আমরা এই সূত্র থেকে r এর মানটা শুধু বের করতে চাই। তাহলে r is equal কি লেখা যায়? PV divided by NT, সিম্পল। এখন P তে প্রেসারের একক হচ্ছে অ্যাটম, চাপের একক হচ্ছে কি তোমার আয়তনের একক হচ্ছে তোমার লিটার, n এর একক হচ্ছে তোমার মোল, আর তাপমাত্রার একক হচ্ছে তোমার কেলভিন। তাহলে এখন তুমি ইজিলি তোমার r এর এককটা পাচ্ছ। r এর একক তাহলে কি হবে? ATM L into mole inverse into Kelvin inverse। দেখছো কত বড় একক? তাহলে এই এককটা কিন্তু অনেকের মনে থাকবে না, তাহলে তোমরা পরীক্ষা হলো এইভাবে কিন্তু করতে পারো, যে এককটা কিভাবে মনে রাখবা। এখান থেকে তুমি r এর সূত্র অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করে তুমি তো P এর একক জানো অ্যাটম, V এর একক জানো লিটার, n এর একক জানো মোল, T এর একক জানো কেলভিন। তাহলে এগুলোকে এখন রূপান্তর করলাম। নিচে যেগুলো থাকে সাধারণত মোল, কেলভিন, এগুলো কিন্তু ইনভার্স হয়ে যায়, এটা তো তোমরা সবাই জানো নরমালি। তো আমরা এখানে এককটা কি লিখবো? ATM লিটার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা হচ্ছে n এর মানটা বের করব। তাহলে P এর মান কত বলো তো? P
পি এর মান ওই 770 কে ভাগ দাও 760 দ্বারা, যা পাবো সেটাই উত্তর। কিন্তু আমি এটাকে এইভাবে লিখলাম। আর ভি এর মান কত 500, আর এর মান কত 0.082 ইন্টু টি এর মান কত 298, 0 পয়েন্ট সামথিং কিছু পাবা মোলের মানটা তুমি। তো মোলের মানটা আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসতেছে হলো তোমার, ও সরি আরেকটা ব্যাপার, এই যে দেখো তো 500টা এটা কি এসে আছে এমএল এ আছে না, কিন্তু তুমি একটু লক্ষ্য করো এককটা আমরা কিসে নিছি, লিডারে নিছি। সো মাথায় রাখতে হবে এই যে তোমার এখানে যেটা মান, এই আর এর মানটা কিন্তু ধ্রুবক একটা মান। একটু বোঝো ব্যাপারটা, যে আমরা কেন এই এমএলটা এখানে ব্যবহার করতে পারবো না, কারণ এটা একটা ধ্রুবক মান। এই ধ্রুবকে যে একক থাকবে সেই এককটার পরিবর্তন তুমি চাইলেও করতে পারবে না। তাহলে এই ধ্রুবকের মধ্যে একক কি আছে, লিডার না এমএল? ভাই লিডার আছে, তাই আমাকে এটাকেও লিডার করতে হবে। আর এটাকে যদি আমি লিডার করি তাহলে 1000 দ্বারা ভাগ দেবো, এটা তোমরা সবাই নরমালি জানো, কারণ 1000 এমএল সমান 1 লিটার, রাইট? তো 1000 দ্বারা ভাগ দিলে কত হয় 0.5 লিটার। তাহলে ওই 0.5টা আমি এখানে গুণ করব। এবার আমি যদি ক্যালকুলেশন করি 0.02 এত মোল। দেখো তো এতটুকু কে বোঝে নাই, একদম সহজ বিষয় না, না বোঝার মতো আশা করি মনে হয় না কোনো টপিক আছে এখানে। আরে ভাই এটা কি আর কাজ, মান বসাই দিয়েছেন আপনি, এখানে সূত্র দিয়েছেন, মান বসাইছেন, ক্যালকুলেশন করছেন, শেষ। আর ফির এখানে বোঝানোর মতো কি আছে? হ্যাঁ, এমনটা না যে ভাই আপনি হুটহাট করে কোন জিনিস কোনখানে নিয়ে আসেন, এমন তো ঘটনা ঘটেনি। মান দিছি, এটা হয়তো অনেকেই না বুঝতে পারে ভাই এখানে 1000 দ্বারা ভাগ করা হয়েছে খালি, এই আর এটা তো মুখস্থ মান, ঠিক আছে? এবার ঠিক আছে, তো চলো নেক্সট। এখনো কিন্তু আসে, অনেকে বলে যে ভাই এটা কি অ্যান্সার না, এটা তুমি বের করছো মোল, তোমার লাগবে কি অণু। এবার চলো আমরা একটা ছোট্ট এখানে সূত্র লিখবো। কি সূত্র? আবার 1 মোল যেহেতু গ্যাসের নাম কি ক্লোরিন বলছে না, দেখো গ্যাস কি ক্লোরিন, তাহলে 1 মোল ক্লোরিন গ্যাসে অণু থাকে। তোমরা কি জানো 1 মোল ক্লোরিন গ্যাসে কতটি অণু থাকে? সবাই জানো 0.6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি, এত টি। এটা তোমরা ছোটবেলায় ক্লাস 9 এ পড়ছিলা 0.0207, তাহলে এত মোল, ক্লোরিন গ্যাসে। শোনো আরেকটা কথা বলে দিই, ক্লোরিন গ্যাসের পরিবর্তে যদি এখানে ফ্লোরিন গ্যাস থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে, তাহলেও কিন্তু এটাই উত্তর হইতো। এটা আবার কেউ ভয় খাইয়েন না, যে ভাই এটা আবার কোথায় পেলাম। ভাই এই যে বই আছে কিন্তু হাতে, সব পোল কিন্তু খুলে দেবো, পড়াশোনা কিছু করেনি করার টিম, ঠিক আছে? তো বই আবার এটা খুলতে বললেন না ক্লাস 9 এ, মনে রাখো এখন এটা। তাহলে এখন কি হবে, এটা এটার সাথে এটা গুণ হবে, গুণ করে দিলেই তোমার উত্তর তুমি পেয়ে যাবা। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? 1.247 20। এবার তুমি এখানে লিখবা অ্যান্সার। সবাই বুঝলে একটু ডান লেখেন, আমরা পরের অঙ্কে যাব। সবাই বুঝলে একটু ডান লেখেন, পরের অঙ্কটা অলরেডি আমি তুলে ফেলি। যা করাবো এইগুলো অঙ্কের মধ্যে যে কোনো একটা অপশন বলে থাকবে কিন্তু। এটার মতো অনেকগুলো অঙ্ক আছে এইরকম টাইপের। ভাইয়া 10-এর উপর 3 হবে, কোন 10-এর উপর 3 হবে? হ্যাঁ 10-এর উপর 3 হবে মানে কোন 10-এর উপর 3 হবে? যে তুমি যে কি বললো ভাই বুঝিনি। ওয়েল মনে হয় সবাই বুঝছেন ভালো। তাহলে আমি এখন চলে যাব পরে যে অঙ্কটা আছে আমাদের সেই অঙ্কের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, তো দেখো তাহলে কি বলা আছে অঙ্কটার মধ্যে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার চাপে। দেখো প্রথমে লিখবো তো আমরা জানি নাকি, আমরা জানি পিভি ইজ ইকুয়াল nRT। তাহলে এখন তোমাকে কি বের করতে হবে, সেটা হচ্ছে যে গ্যাসটির আণবিক ভর বের করতে হবে, রাইট? গ্যাসটির কি আণবিক তোমাকে ভর বের করতে হবে। এখন
আণবিক ভর লুকায়িত আছে কোথায় জানো? আণবিক ভরটা লুকায়িত আছে তোমার এই n এর মধ্যে। কিভাবে একটু পরে দেখাচ্ছি তোমাকে। আচ্ছা আমি আগে এখানে লিখে দিই। n ইজ ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে তোমার W/m। এটা তোমরা হয়তোবা, চলো ওপেন করি। আল্লাহর অনেক বান্দারা আছেন যারা এই বই পড়েন নাই, দেখেন। ওমা, অটো ফোকাস কিন্তু অফ আছে, এই জন্য দেখাচ্ছে না। ভাই দেখাচ্ছেন, দেখ তোমাদের দেখে লাভ কি? পড়ো নাই, এখন আবার কি করতে যাচ্ছ? পড়ো নাই, দেখ খাইছো, সমস্যা নাই। তুমি ভাই তোমার পড়ার দরকার নেই, তুমি এখন জাস্ট এটা মনে রাখো। তাহলে পি ইজ ইকুয়াল কি হবে দেখো তো, W/m। ডাব্লুটা কি? ডাব্লুটা ভর, এমটা কি? আণবিক ভর। এই যে আণবিক ভর, মানে এম এর মান লাগবে আমাদের। কার মান লাগবে রে? এই এম এর মানটা। তাহলে এম ইকুয়াল কি লেখা যায় বলো তো? তাহলে এমটাকে এখানে আনি আর পিভিটাকে আমরা এখানে আনি। কারো কোনো আপত্তি আছে? একদম সহজ কাজ। তাহলে এবার ক্যালকুলেশন। ডাব্লুর মান দেওয়া আছে কত? দেখো প্রথমে কি কার মান দেওয়া আছে? 27। কি করব? তারপরে কি আছে? টি এর মান। কি করব? এটা করব। তারপরে কি আছে? ভি এর মান। তারপরে কি আছে? ডাব্লুর মান কত গ্রাম। আর কিছু আছে? এটা লাগবে। দেখো তাহলে ডাব্লুর মান কত ইন্টু আর এর মান কত? সব 0 পয়েন্ট। আর এর মানটা কিন্তু এখানে লিখে নেই, লিখতে হবে আর এর মান। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আর এর মান লিখতে হবে অবশ্যই। এই আর এর মানটা লিখতে হবে 0 পয়েন্ট। তারপরে এককটা বসাই দিও। একক তো বিশাল বড় লিখতেছি না। লিখবো কি? অনেকে অবশ্যই না লিখলেও কি সমস্যা, পরে বলবে যে নীরব ভাই অমন করে দিয়েছে, আমরা অমন করে দেবো। লিডার, মোল ইনভার্স, কেলভিন, তারপর কি ইনভার্স। দেখো তারপরে আমি কি লিখবো রে? ডাব্লু এত গ্রাম, বা গ্রাম দিছিল, আমরা গ্রাম দিলাম। কি এর মান কত? এটা কি দেখা যায় রে? দেখো ইন্টু ভি এর মান কত? আর কিছু আছে? আর কিছু আছে? শেষ। আমরা অ্যান্সার দেখবো, তারপর উত্তর বসাই দেবো। তো আরেকটা অঙ্ক আছে, তোরা এটা বাড়ি করবি, ঠিক আছে? তোরা ওটা কি করবি? বাড়ি করবি। এখন এখানে কোনো একক দেওয়ার দরকার নেই, গ্রামটার কিছু দেওয়ার দরকার নেই, এটাই অ্যান্সার। আরেকটা অঙ্ক আছে সেম এটার মতোই, ওটা বাড়ি করবি, ঠিক আছে? এরকম দুই তিনটা আছে এরকম, এগুলো বাইট করবো। হ্যাঁ, আরেকটা হয় লাস্ট। দেখো একটি গ্যাসের আয়তন 17°C হতে বাড়ানোর ফলে এটা 2022 সালে আসছিল সংক্ষিপ্তে, ঠিক আছে? এটা অঙ্ক সংক্ষিপ্তের অঙ্ক। 17°C হতে বাড়ানোর ফলে ও একজন আমাকে কমেন্ট করছিল ওই একদিন যে ভাই আপনি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত করেন না কেন কেমিস্ট্রিতে? তোমরা যারা ক্লাস করলা এতক্ষণ তোমরাই বলো যে আমি এতক্ষণ কি করাইলাম। 2 অধ্যায় এতক্ষণ কি করাইছি? যখন যেটা লাগবে তখন সেই অধ্যায় সেটাই করাবো আমি, ঠিক আছে? যেমন এই 3 অধ্যায় কোনো অতি সংক্ষিপ্ত করার দরকার নেই। এখন যদি অতি সংক্ষিপ্তের কথা বলো, যেমন এই অধ্যায়ে অতি সংক্ষিপ্ত আছে হলো প্রমাণ আয়তন কাকে বলে, প্রমাণ চাপ কাকে বলে, এগুলো কি আমি এখন পড়াবো? পড়ানোর মতো কোনো টপিক না এগুলো। জাস্ট তুমি সাজেশন দিছি, তুমি ওখানে বইয়ে যা আছে লেখা তুমি সেটা মুখস্থ করবে, তাই নাকি? এই হলো ব্যাপার, সেজন্য পড়াই না। ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে। কিন্তু আয়তন দ্বিগুণ হয়। তাপমাত্রা কত বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল। এইটার জন্য আমাদের আরো সূত্র লাগবে। এটার জন্য আমাদেরকে স্পেশালি আরেকটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে যে ভিটি
সেটার নাম কি VT। এটা হলো স্পেশাল সূত্র, মনে রাখো VT। এটা হচ্ছে V1, এটা হচ্ছে তোমার T1, আর এটা V2, এটা T2। ঠিক আছে, এই সূত্র মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি, আমরা জানি কি V1 বাই T1, V2 বাই T2। তারপর সেম ভাবে আবার যাবো এখানে, দেখো তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো তো অঙ্কের মধ্যে পড়ো এবার। একটি গ্যাসের আয়তন মানে এটা হচ্ছে আমাদের V1, আয়তন মানে কি V1, এই আয়তন কেন রে, কি জিনিস, হ্যাঁ তাপমাত্রা, একটি গ্যাসের তাপমাত্রা মানে T1, T1 কত 17 ডিগ্রি সেলসিয়াস। কি করতে হবে 273 যোগ করতে হবে, কত হবে 300। ওকে, এত হতে বাড়ানোর ফলে চাপ অপরিবর্তিত থাকে কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়। দেখো ব্যাপারটা বোঝো, কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ানোর ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত থাকে কিন্তু আয়তন দ্বিগুণ হয়। মানে এখন যে প্রেসার সেটা অপরিবর্তিত স্থির, কিন্তু আয়তন দ্বিগুণ হয়েছে। ধরো যে সাপোজ V1 এর মান হচ্ছে V ছিল, মানে প্রথম V1 এর মান V ছিল, তাহলে V2 এর মান কত হবে, তার দ্বিগুণ হবে আয়তন, হিসাব অনুযায়ী। ওইটাই বলছে এখানে চাপের সাথে আমার কোনো সম্পর্ক নেই, P এর সাথে প্রেসারের সাথে কোনো সম্পর্ক নেই, প্রেসার স্থির মানে অপরিবর্তিত, ওটা বাদ। কিন্তু এখানে V এর বলছে যে আয়তন আগের চেয়ে দ্বিগুণ হয়েছে, আয়তন যদি আগে V থাকে তাহলে এখন কি হবে 2V হবে। এখন মূলত আমরা এখান থেকে বের করব হলো T2। তাহলে আমরা মূলত দেখতে পারবো যে বর্তমানে তাপমাত্রা কত আর আগের তাপমাত্রা কত, পার্থক্যটা। তাহলে V1 টা কত V, আর T1 কত 300, V2 কত 2V, আর T2 আমরা বের করব। তাহলে উভয় দিক থেকে এই VV কাটা, আবার আড়াই গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কত হয় 600। T1 এর সাথে এখানে মনে মনে কি একটা আছে, মনে মনে একটা 1 আছে, 1টা গুণ যদি গুণ করি তাহলে এখানে কি হবে T2 হবে। তার মানে আমরা কি পেলাম ফাইনালি পাচ্ছি T2 = 600। 600 তো পাচ্ছি নাকি ভুল করলাম কোথাও, কেমনে কি রে, এখানে যোগ করা মানে ভুল হয়েছে না, যোগ করা ভুল হলো 17 ডিগ্রি সেলসিয়াস না, 17 সাথে কত 273 যোগ করলে কত হয়, এই যে ভুল করা ভুল হয়েছে আমার এখানে, এখানে হচ্ছে তোমার 290 হবে, কত হবে 290 হবে। তাহলে সেই হিসাবে তুমি যদি এখানে একটু চেঞ্জ করো, এখানে চেঞ্জ হবে, তাহলে এখানে তোমার 200 যদি 90 হয় তাহলে এই 2 এর সাথে 290 গুণ করলে কত হবে বলো তো 500, 9 দুগুণে কত হয় 18, তাহলে 580 এত তোমার কেলভিন। তাহলে এইটা তোমার কার্বন আসলো, এটা তোমার দেখো এই বুঝছো তো, এইটা ব্যাপারটা এটা কে বোঝে নাই ভাই, একদম সহজ জিনিস। টিএস ভাই এখানে কাটাকাটি করলে শুধু একটা 1 থাকে, তাই সেই 1 এর সাথে এটা গুণ করতে, এই 1টা এভাবে লেখা উচিত না, এভাবে 1 লেখা উচিত না, ঠিক আছে বুঝে নাও যে T2 এর সাথে 1 গুণ হয়ে T2 হয়েছে শুধু, আর এই 2 এর সাথে এটা গুণ হয়েছে 290 গুণ হয়ে এটা হয়েছে, তাহলে T2 = কি লেখা যায় এইটা। তাহলে এখন তোমরা বলো পার্থক্য কি হবে, আর একটা কি স্লাইড নিতে হবে, নেওয়ার প্রয়োজন আছে মনে হয় না, আমরা এই স্লাইডটা এখানে করে দিই আর এটা ঘোরার দিন কিছু দরকার আছে। তাহলে লিখবা পরের লাইন, অতএব পার্থক্য বা কত বৃদ্ধি পেলো সেটা যদি তুমি লিখতে চাও তাহলে পার্থক্য তোমার কত হবে 580 মাইনাস আগে কত ছিল 290, তাহলে কত হবে, এই তো এটা কি কেলভিনে বের করছে নাকি সেলসিয়াসে বের করছে, আচ্ছা এটা সেলসিয়াসে বের করছে, তাহলে এক কাজ করি আমি পার্থক্যটাকে সেলসিয়াসে বের করার জন্য কি করব, এটাকে আমি সেলসিয়াসে রূপান্তর করব। অতএব T2 = কত 580 কেলভিন, রাইট। তাহলে এইটাকে যদি আমি সেলসিয়াসে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, উল্টা কাজ, আগে যোগ করতাম, এখন 273 কি করব বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত আসবে 317 না 7, 360 ডিগ্রি সেলসিয়াস, 360 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল, আগে ছিল 17 এখন হয়ে গেছে দেখছো 307, তাহলে মাইনাস করলে যা হবে সেটাই উত্তর, তাহলে 290 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। শেষ, কি বুঝছো নাকি বুঝো নাই? আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদের কোর্সের পাওয়ার টেকনোলজি দিয়ে দেবো স্টুডেন্ট। ওকে, ক্লাসের নোটগুলো কি আলাদা করে দেওয়া হবে, নোটগুলো কিসের মাধ্যমে দেওয়া হয় একটু জানাবেন। এটা কবে প্রশ্ন করছো ভাই, আজকের প্রশ্ন করছেন। দেখেন এটা হচ্ছে আমাদের কি অ্যাপ, অটো ফোকাসটা অন করি, দেখো এই যে এই অ্যাপের মধ্যে বাবা তুমি এখানে এগুলো কি দেখতে পাচ্ছ না পিডিএফ, হ্যাঁ এই যে পিডিএফ এ যদি তুমি ক্লিক করো, এই পিডিএফটা ক্লিক করলে তো তোমার নোট, মানে আজকের ক্লাস যদি নেই আমি আজকের ক্লাস এরকম সেম পিডিএফ থাকবে, সেই পিডিএফ এর নোট, আরে ধুর আমার ইন্টারনেট খুব সমস্যা দিচ্ছে দেখো, ঠিক আছে খুব ঝামেলা করতেছে। এই যে যেমন এই যে নোট চলে আসছে, এখন তুমি চাইলে কিন্তু এই নোটটাকে এইভাবে ডাউনলোড করতে পারবা, এই যে ডাউনলোড করলে নোটটা তুমি যদি এখন অফলাইন হয়ে যাও, মানে ইন্টারনেট বন্ধ করো, তাও তুমি এই যে অফলাইন একটা অপশন আছে এখানে, ধুর এই যে অফলাইন একটা অপশন আছে নিচের দিকে, এই যে দেখো এই যে নিচের দিকে একটা অফলাইন অপশন আছে, সেই অফলাইন অপশনে ক্লিক করো, ক্লিক করলে তুমি তোমার এই যে নোটটা দেখতে পারবা, এই যে পিডিএফ এ যাবা, পিডিএফ এ গেলে তুমি এখন যে ডাউনলোড করলে এই যে দেখতে পাচ্ছ। আর কিছু কি তোমাকে নতুন করে বোঝানো লাগবে, মনে হয় না? ওকে ফাইন, তাহলে
আজকে আমরা আর বেশিক্ষণ না আগাই, ঠিক আছে? আজকের ক্লাস আমরা এতটুকুই রাখি। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ প্রমাণটা করাই দেব। প্রমাণে তেমন কিছু নেই, প্রমাণের পর আমরা হচ্ছে পরবর্তীতে চতুর্থ অধ্যায় শেষ করব, ঠিক আছে? তো তোমরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আর তো আশা করি মনে হয় না কারো আমার ক্লাসে টপিক বুঝতে কারো অসুবিধা হয়েছে, রাইট? রাইট পোলাপান, পোলাপান কোনো বুঝতে সমস্যা? ডাউনলোড অপশন কবে দিবেন ভাই? ডাউনলোড অপশন পরে পাবেন ভাই, এখন না, সময় লাগবে। ডাউনলোড অপশনে অনেক ঝামেলা আছে, ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।